আমরা আজকের ক্লাসে দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। অনেকেই মনে করে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি একই বিষয়, কিন্তু বাস্তবতা নয়, তার মধ্যে পার্থক্য রয়েছে। আজকের ক্লাসে আমরা সেটাই দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর পলিটির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি আমরা কিভাবে পড়লে আমরা আমাদের বিশেষ করে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি পড়তে পারব। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলে। যদি এক কথায় বা এক লাইনে ব্যাখ্যা করতে হয় তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলবো না, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান হলো সেই সমস্ত প্রাবধানের সংগ্রহ যার ওপর ভিত্তি করে আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। যেমন a constitution is a collection of those provisions on this basis of which a country is ruled. তাহলে কি হলো যে কনস্টিটিউশন হচ্ছে কিছু প্রাবধান এর সংগ্রহ যার উপর ভিত্তি করে আমাদের দেশের শাসন পরিচালনা করা হয়। দেখো, শাসন কথাটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি শাসন? এর সম্পর্ক রয়েছে সার্বজনিক জীবনের সঙ্গে, আমার বা তোমার কোনো ব্যক্তিগত জীবনের সঙ্গে নয়, সার্বজনীন। সার্বজনীন জীবন এর মধ্যে কি পড়ে? দেখ, ছুটির দিন আমি বাড়িতে ক ঘন্টা ঘুমালাম সেটা কনস্টিটিউশন বা সংবিধানের বিষয়বস্তু নয়। তবে হ্যাঁ, আমি অফিসে ডিউটি করতে গিয়ে ডিউটি বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম বা ঘুমিয়ে নিলাম, সেই বিষয়টা সার্বজনীন, সেটা কনস্টিটিউশনের অংশ। সেই জায়গায় যে আমার হায়ার অফিসার রয়েছেন তিনি আমাকে সতর্ক করতে পারেন যে কাজের জায়গায় এসে আপনি ঘুমাতে পারবেন না। তো এই সার্বজনীন জীবনের মধ্যে যেমন ধরো পড়ছে রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সংবিধানের বিষয়বস্তু, এবং এই জিনিসগুলোকে পরিচালনা করতে গেলে তার যে সমস্ত অসুবিধাগুলো বা ইস্যুগুলো উঠে আসে সেগুলোই হচ্ছে রাজ্য ব্যবস্থার অংশ। অর্থাৎ সংবিধানে যে সমস্ত প্রভিশন বা প্রাবধান বলা রয়েছে তার ব্যবহারিক প্রয়োগটাকেই আমরা বলবো পলিটি। তাহলে কনস্টিটিউশন বলতে কি বোঝাচ্ছে? কনস্টিটিউশন বলতে বোঝাচ্ছে সেই সমস্ত প্রাবধানের সংগ্রহ যার ভিত্তিতে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। আর পলিটি কি বলছে? যে সমস্ত প্রাবধানগুলো রয়েছে সেইগুলোকে ব্যবহারিক প্রয়োগ করতে গেলে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার সমাধান বার করা এবং তার ইস্যুগুলোকে বিশ্লেষণ করাই হচ্ছে পলিটির অংশ। তাহলে কনস্টিটিউশন পলিটির মধ্যে পার্থক্য বোঝা গেল। এখন ব্যাপার হলো যে আমি কনস্টিটিউশনের সঙ্গে পলিটি কি করে লিঙ্ক করে পড়বো। শুধুমাত্র কনস্টিটিউশন পড়ে ছেড়ে দিলে আমি পলিটির প্রশ্নের উত্তর দিতে পারবো না, যার জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখা যায় কনস্টিটিউশনের প্রত্যেকটা ওয়ার্ড জানে, সে কনস্টিটিউশনের সব কিছু পড়েছে, খুব সুন্দরভাবে পড়েছে, কিন্তু তারপরেও সে 50% বেশি উত্তর দিতে পারে না। আমাদের কাছে সেটাই দেখতে হবে যে আমরা কিভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি লিঙ্ক করে পড়লে আমরা আমাদের পরীক্ষার 100% প্রশ্নের উত্তর দিতে পারবো এবং আমাদের কখনো এটা মনে হবে না যে আমি তো এটা কনস্টিটিউশনে পড়িনি। ঠিক আছে, চলো একটা উদাহরণ নিয়ে আমরা সেই জিনিসটা দেখব। ধরো আজকে উদাহরণ হিসেবে আমি ছোট একটা আর্টিকেল নিচ্ছি, আর্টিকেল 17। আর্টিকেল 17তে কি বলেছে? আর্টিকেল 17তে বলা আছে আনটাচেবিলিটি শ্যাল বি আ পানিশেবল অফেন্স বাই দ্য ল। কনস্টিটিউশন যদি কেউ পড়ে থাকে সে খুব সুন্দর করে আর্টিকেল 17টাকে পড়েছে,
আর্টিকেল 17-তে এটাই বলা আছে, এইটুকুই বলা আছে যে আনটাচেবিলিটি শ্যাল বি আ পানিশেবল অফেন্স বাই দ্য ল, অর্থাৎ অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ। কনস্টিটিউশনের পার্ট এটা। চলো কি বলছে আর্টিকেল 17, অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, এটা কনস্টিটিউশনে বলা আছে। কেউ যদি আর্টিকেল 17 শুধু এই অংশটুকুকে পড়ে রেখে দেয় বা ছেড়ে দেয়, তাহলে সে শুধুমাত্র ইন্ডিয়ান কনস্টিটিউশনই পড়েছে, সে পলিটি পড়েনি। কারণ পলিটির বিষয়বস্তু কি? এই যে আমাদের সংবিধান রচনাকর্তারা তারা আর্টিকেল 17-তে একটা প্রাবধান রেখেছেন। কি রেখেছেন? যে অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ। তারা জানতেন যে দেশে জাতির ভিত্তিতে ভেদাভেদ হবে, যদিও বিষয়টা দুঃখজনক, কিন্তু তারা জানতেন যে জাতির ভিত্তিতে সর্বজনীন স্তরে, অর্থাৎ স্নানাঘাটে, পুকুর ঘাটে, কুয়ো, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এই সমস্ত জায়গায় জাতির ভিত্তিতে ভেদাভেদ করা যেতে পারে। সেই জন্য তারা আর্টিকেল 17টাকে তৈরি করেছিলেন যে এই ধরনের ভেদাভেদ যদি কেউ করে থাকে তাহলে তার দণ্ডনীয় অপরাধ হবে। এটা কনস্টিটিউশনের বিষয়। তাহলে পলিটিতে কি আছে দেখতে হবে। দেখো, যেমন এখানে বলছে অস্পৃশ্যতা। কোন ক্ষেত্রে অস্পৃশ্যতা হবে তার ব্যাখ্যা দেবার দায় কার? কনস্টিটিউশনে নেই। তার ব্যাখ্যা দিতে হবে সংসদকে। অর্থাৎ পলিটির বিষয়বস্তুতে দুটো জিনিস থাকবে, এক সংসদের আইন, দুই কোর্টের রায়। অর্থাৎ দেখতে হবে আর্টিকেল 17 উপর ভিত্তি করে সংসদ কোনো আইন এনেছে কিনা, বা এই আর্টিকেল 17কে চ্যালেঞ্জ করে কখনো আমাদের বিচারালয়ে গেছে কিনা এবং সেখান থেকে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো রায় রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই বিষয়গুলো হবে পলিটিক বিষয়। কেউ যদি শুধুমাত্র এইটুকু পড়ে ছেড়ে দেয় এবং এই দুটো অংশে যদি কিছু থেকে থাকে তা যদি সে না পড়ে, তাহলে সে শুধুমাত্র কনস্টিটিউশন পড়েছে, সে পলিটি পড়েনি। তাহলে এখানে কি কি দেখতে পেলাম? প্রশ্ন প্রথমে হবে অস্পৃশ্যতা কি, প্রথম প্রশ্ন। তার ব্যাখ্যা কে দেবে? তার ব্যাখ্যা দিতে হবে সংসদকে। দণ্ডনীয় অপরাধ বলছে, দণ্ডনীয় অপরাধ। দণ্ড কি হবে? যদি কেউ অস্পৃশ্যতা করে থাকে, যদি কেউ অস্পৃশ্যতা করে থাকে তাহলে তা যদি প্রমাণিত হয় তাহলে তার দণ্ড কি হবে? সেই দণ্ডর যে বিধান সেটা কে দেবে? সেটাও দেবে সংসদ। তাহলে আমাকে দেখতে হবে যে এই আর্টিকেল 17-র উপর ভিত্তি করে সংসদের কোনো আইন আছে কি না। যদি থেকে থাকে তবে আমাকে সেই আইনটাও পড়তে হবে। তা না হলে আমি শুধুমাত্র কনস্টিটিউশনই পড়েছি, আমি পলিটি পড়িনি। এবং আমরা দেখছি যে আর্টিকেল 17-র উপর ভিত্তি করে সংসদের আইন রয়েছে। কি আইন রয়েছে? অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম, আনটাচেবিলিটি অ্যাবুলেশন অ্যাক্ট 1955। চলো কি বলছে সংসদ? কি পলিটির পার্টটাকে দেখি। পলিটির পার্টে কি বলা আছে? অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম, অর্থাৎ কনস্টিটিউশন তো বলে দিয়েছে যে অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ। তাহলে অস্পৃশ্যতা কোন ক্ষেত্রে হবে এবং তার জন্য দণ্ডই বা কি হবে? তার বিধান রয়েছে, সংসদ আইন পাস করেছে। সেখানে কি বলা আছে? সেই আইনের কি নাম? অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955, আনটাচেবিলিটি অ্যাবুলেশন অ্যাক্ট 1955। এই আইনে পরিষ্কার বা বিস্তৃতভাবে ব্যাখ্যা করা আছে কোন ক্ষেত্রে অস্পৃশ্যতা হবে, এবং যদি কোনো ব্যক্তিকে অস্পৃশ্যতা করতে পাওয়া যায়, তা যদি প্রমাণিত হয় তাহলে তার জন্য কি কি শাস্তি হবে। যদি কোনো ব্যক্তি প্রথমবার অস্পৃশ্যতা করে থাকে তার জন্য কি শাস্তি হবে, সেই ব্যক্তি যদি দ্বিতীয়বার আবার অস্পৃশ্যতা করে থাকে তার জন্য কি শাস্তি হবে,
তার বিধান রয়েছে। যদি সেই ব্যক্তি তৃতীয়বার করে থাকে তার জন্য কি শাস্তি হবে সেটাও রয়েছে। ঠিক আছে, যদিও বর্তমানে এই যে অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম রয়েছে এর বর্তমানে নামটা পরিবর্তন করা হয়েছে 1976-এ, এবং এর নাম নতুন করে তখন করা হয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম। নাগরিক অধিকার সংরক্ষণ নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম 1976। ঠিক আছে, যে আইনটা রয়েছিল অস্পৃশ্যতা নিবারণ অধিকার, এই অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955, এই আইনটাই পরবর্তীকালে 1976-এর নাম পরিবর্তন করা হয় মাত্র। এই ব্যাখ্যা যা রয়েছে তাই সবই ঠিক আছে, শুধু নামটা পরিবর্তন করে করা হয় নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম 1976। ঠিক আছে, তাহলে কেউ যদি শুধুমাত্র আর্টিকেল 17 পড়ে যে অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ, এটা আর্টিকেল 17, তাহলে সে শুধুমাত্র কনস্টিটিউশন পড়বে। সে যদি অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955 না পড়ে থাকে, সে যদি নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম 1976 না পড়ে থাকে, তাহলে সে কখনোই কনস্টিটিউশনের সঙ্গে পলিটিটা পড়েনি, সে শুধু কনস্টিটিউশনটাকে পড়েছে। দেখো, এর উপর আরো একটি আইন রয়েছে, যেমন বলি এই যে অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955 যেটা রয়েছে, এখানে কোন ক্ষেত্রে অস্পৃশ্যতা করা হবে এবং অস্পৃশ্যতা প্রমাণ হলে কি শাস্তি হবে তার সমস্ত ব্যাখ্যা এখানে দেওয়া আছে। দেখো, সাধারণত অস্পৃশ্যতাটা দেখা যেত গ্রামের দিকে, যেখানে হয়তো তোমার পুলিশ প্রশাসন পৌঁছাতে অনেক সময় লাগতো, বা হয়তো কখনো কখনো পৌঁছাতে তো যেতই না। আর অস্পৃশ্যতা সাধারণত হয়ে থাকতো সমাজে যারা পিছিয়ে পড়া লোক রয়েছেন, বিশেষ করে সংবিধানের যে প্রাবধান বা সংবিধানের যে ব্যাখ্যা দেওয়া আছে, যে অস্পৃশ্যতার যে সংজ্ঞা দেওয়া আছে, সেখানে বলা আছে সাধারণত যখন সংবিধান সৃষ্টি করা, যখন সংবিধান প্রথম লেখা হয়, তো সংবিধান রচনাকর্তারা যে জাতির কথা উল্লেখ করেছে তপশিলি জাতি, অর্থাৎ এসসি, শিডিউল কাস্ট। অর্থাৎ সংবিধান রচনাকর্তারা জানতেন যে এসসিদের সঙ্গে জাতিভিত্তিতে ভেদাভেদ হতে পারে বা তাদের সঙ্গে অস্পৃশ্যতা করা যেতে পারে। তো তখন যখন 1989 আগে পর্যন্ত, 1989 একটা আইন দেখবো এরপরই অস্পৃশ্যতার উপর ডিপেন্ড করে, তো সেই 1989 আগে পর্যন্ত এটা মনে করা হতো যে যখন কোনো এসসি তপশিলি জাতি বর্গের কোনো লোকের সঙ্গে যদি জাতির ভিত্তিতে গালাগালি বা অপমানিত করা হতো, বা জাতির ভিত্তিতে যদি তার সঙ্গে ভেদভাব করা হতো, তাহলেই একমাত্র অস্পৃশ্যতা হতো। ঠিক আছে, তো এই ধরনের যারা তপশিলি জাতির ব্যক্তি থাকতেন এবং যারা সমাজের দেখা যেত উচ্চ বর্ণের লোক, ঠিক আছে, তারা এদের সঙ্গে অস্পৃশ্যতা করতো। এবং দেখা যেত যারা উচ্চ বর্ণের লোক ছিল তারা সমাজে হয়তো যথেষ্ট প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী ব্যক্তি, ফলে যদি অস্পৃশ্যতা হতো তাহলে এর যিনি অস্পৃশ্যতা অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি কি করতেন, দেখা যেত তার থানায় দারোগার সঙ্গে চেনা পরিচিত আছে বা এসপি সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তিনি কি করতেন, টোটাল ব্যাপারটা ম্যানেজ করে ফেলতেন। অর্থাৎ যারা সাক্ষী থাকতো বা যা কিছু প্রমাণ থাকতো সেই জিনিস সাক্ষীদেরকে ভয় দেখাতো বা প্রমাণ লোপাট করে দিত, ফলে কি হতো, অস্পৃশ্যতা হতো। কিন্তু তার জন্য কখনোই অস্পৃশ্যতা অভিযোগে অভিযুক্ত সে কিন্তু কখনোই তেমন কোনো শাস্তি পেত না। ঠিক আছে, তো যে কারণে সংসদ পরবর্তীকালে আরো একটা আইন আনে। ঠিক আছে, সেই আইনে বলা হয়েছিল যে এসসি এবং এসটি, অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি যোজনার ক্ষেত্রে, ঠিক আছে, অত্যাচার নিবারণ অধিনিয়ম, অত্যাচার নিবারণ অধিনিয়ম 1989। অর্থাৎ 1989 আগে পর্যন্ত অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955 বা যার পরবর্তীকালে নাম হয়ে যায় নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম 1976, তো এই দুই ক্ষেত্রেই কিন্তু অস্পৃশ্যতা শুধুমাত্র এসসিদের ক্ষেত্রে ছিল, এসটি কিন্তু তখন সংযোজিত ছিল না।
অর্থাৎ কোনো এসটি বা তপশিলি উপজাতি লোকের সঙ্গে যদি এই ধরনের ভেদভাব হতো তাহলে আইনতভাবে সেটা অস্পৃশ্যতা হচ্ছে এই ধরনের অভিযোগ করা যেত না। কিন্তু 1989-এ সংসদ যখন আরো একটি আইন পাশ করলো, সেটা ছিল এসসি এবং এসটি, এখানে এসটিটাকে জুড়ে দেওয়া হলো, অর্থাৎ শুধু তপশিলি জাতি নয়, এখন তপশিলি উপজাতির কোনো লোকের সঙ্গেও যদি জাতিগতভাবে গালাগালি, জাতের ভিত্তিতে তাকে অপমান এবং জাতির ভিত্তিতে তার সঙ্গে যদি ভেদাভেদ করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার অভিযোগে অভিযুক্ত করা যাবে। এবং এই আইনটা আগের আইনের থেকে আরো কঠিন ছিল। কেন ছিল না, যেহেতু বললাম যে গ্রামে এই জিনিসগুলো হতো এবং সেখানকার যে ব্যক্তি প্রভাবশালী ছিলেন তিনি যেহেতু সব ব্যাপারটাকে ম্যানেজ করে ফেলতেন, তাই এই আইনে বলা হয়েছিল যে যখনই কোনো ব্যক্তিকে অস্পৃশ্যতার অভিযোগে অভিযুক্ত করা হবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে, তৎক্ষণিক তাকে গ্রেপ্তার করতে হবে। এই আইনের কঠোরতার একটা অংশ ছিল তৎক্ষণিক গ্রেপ্তার। এবং আগাম জামিন হবে না, 2 নম্বর অগ্রিম জামিন হবে না। ঠিক আছে, তাহলে কি হলো না, এইখানে এই ধরনের কোনো বিধান ছিল না যে অভিযোগ পড়লেই অভিযোগকারীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নেওয়া হবে বা তার জামিন হবে না। কিন্তু এইখানে যেহেতু দেখা যেত ব্যাপারটা ম্যানেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ অস্পৃশ্যতা হচ্ছে কিন্তু তার ভিত্তিতে অপরাধী কোনো শাস্তি পাচ্ছে না, সেই কারণে এই যে এসসি এবং এসটি অত্যাচার নিবারণ অধিনিয়ম 1989 পাস করা হয় এবং তাতে বলা হয় যে যখনই কোনো ব্যক্তিকে অস্পৃশ্যতার অভিযোগে অভিযুক্ত পাওয়া যাবে তাকে তৎক্ষণিক গ্রেপ্তার করতে হবে এবং তার অগ্রিম জামিন হবে না। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই দুটোকে বাতিল করে দিয়েছিল, কিন্তু পরে সংসদ আবার আইন পাস করে এই দুটোকে আবার বহাল করে, অর্থাৎ এখনো যদি কোনো ব্যক্তিকে অস্পৃশ্যতা করতে পাওয়া যায় তিনি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যাবেন এবং তিনি অগ্রিম জামিন পাবেন না। তাহলে বোঝা গেল যে আর্টিকেল 17 পড়া মানে শুধুমাত্র অস্পৃশ্যতা দণ্ডনীয় অপরাধ এইটুকু পড়ে ছেড়ে দিলে সে শুধুমাত্র কনস্টিটিউশন পড়েছে, পলিটি পড়েনি। পলিটি পড়তে হলে তাকে অস্পৃশ্যতা নিবারণ অধিনিয়ম 1955 জানতে হবে এবং নাগরিক অধিকার সংরক্ষণ অধিনিয়ম 1976 জানতে হবে এবং এসসি অ্যান্ড এসটি অত্যাচার নিবারণ অধিনিয়ম 1989 তাকে জানতে হবে। তবেই সে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি অর্থাৎ আর্টিকেল 17কে সম্পূর্ণভাবে সে পড়েছে বলে বোঝা যাবে। যেমন দেখো আর একটা উদাহরণ আমি দিই, আর একটা উদাহরণ দেখে নাও তাহলে ভালো করে বুঝতে পারবে। দু 2018-তে IAS এর প্রিলিমস অর্থাৎ পিটিতে একটা কোশ্চেন ছিল যে নিজের পছন্দ মতো জীবন সঙ্গী বেছে নেবার অধিকার কোন আর্টিকেলে বলা আছে? বলছে 2018 আইএসপিটিতে একটা কোশ্চেন ছিল যে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেবার অধিকার কোন আর্টিকেলে বলা আছে। অপশন এ ছিল আর্টিকেল 19, অপশন বি আর্টিকেল 20, অপশন সি আর্টিকেল 21 আর অপশন ডি আর্টিকেল 22। ঠিক আছে,
তো জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার কোন আর্টিকেলে বলা আছে? 19, 20, 21, 22। তো আর্টিকেল 21 এর উত্তর। কিন্তু যে শুধুমাত্র কনস্টিটিউশন পড়েছে সে পরিষ্কার বলবে যে আর্টিকেল 21-এ তো নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেবার কোনো উল্লেখই নেই, কারণ সে পলিটি পড়েনি। কনস্টিটিউশন, সে ওয়ার্ড টু ওয়ার্ড, আমি আবার বলছি, সে কনস্টিটিউশনের মানে ওয়ার্ড টু ওয়ার্ড সে পড়েছে, তার নখ দর্পণে কনস্টিটিউশন, কিন্তু তাহলেও সেই প্রশ্নের উত্তর করতে পারবে না। ঠিক আছে, তাহলে 21 কেন বললাম, কি করে হলো? দেখো 21-এ যেটা বলা আছে, আর্টিকেল 21-এ, সেটা হচ্ছে জীবনের অধিকার। জীবনের অধিকার এই কথাটি বলা আছে। কিন্তু তাহলে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার কথাটা এখানে কি করে এলো? 1978 মেনকা গান্ধী কেস, ফেমাস, আমরা পরে পড়বো এটাকে নিয়ে। মেনকা গান্ধী কেস, মেনকা গান্ধী কেস কি হয়েছিল? মেনকা গান্ধীর পাসপোর্ট এয়ারপোর্টে যে সুরক্ষা অধিকারীরা ছিল ভারত সরকারের, তারা সেটাকে কবজা করে নেয় এবং মেনকা গান্ধী তখন সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে তখন বলে এই যে 21 আর্টিকেল 21-কে চ্যালেঞ্জ করা হয় এবং বলা হয় আর্টিকেল 21-এ যে জীবনের অধিকারের কথা, জীবন, এই জীবন বলতে কি ধরনের জীবনকে বোঝায় তার ব্যাখ্যা করুন। এবং সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে এখানে জীবন বলতে গরিমাপূর্ণ জীবনের কথা বলা হয়েছে, গরিমাপূর্ণ জীবন। অর্থাৎ পশুর মতো জীবনযাপন করাটা জীবন নয়। 21-এ যে জীবনের অধিকারের কথা উল্লেখ রয়েছে, সুপ্রিম কোর্ট তখন জানায় যখন মেনকা গান্ধীর পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং তখন মেনকা গান্ধী কোর্টে গিয়ে বলে যে 21 আর্টিকেলে যে জীবনের অধিকারের কথা বলা হয়েছে, এখানে জীবন বলতে কি ধরনের জীবনের কথা বলা হয়েছে সেটি ব্যাখ্যা করুন। সুপ্রিম কোর্ট তখন ব্যাখ্যা করে যে জীবন বলতে এখানে গরিমাপূর্ণ জীবনের কথা বলা হয়েছে, পশুর মতো জীবনযাপন করার কথা বলা হয়নি। তো গরিমাপূর্ণ জীবন বলতে কি বোঝায়, সেখানে সুপ্রিম কোর্ট কতগুলি পয়েন্ট বলে দেয়, কিছু বিন্দু সেখানে বেঁধে দেয়।